আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবারিত সালাম ও দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কুরআন শেখার হাতে খড়ি যে প্রোগ্রামটি, এটির শুরুর যে পর্বটি ছিল আমাদের অক্ষর বা হরফ পরিচয়, সেটির ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় পর্বে আরবি 29টি হরফের পরীক্ষা সংক্রান্ত আলোচনা পেশ করতে যাচ্ছি। আজকের এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি তারা নিজেরাই অক্ষর বা হরফ যদি ইতিপূর্বে চিনে না থাকেন, আজকে চিনতে তাদের জন্য সহজসাধ্য হবে ইনশাআল্লাহ। তো আমরা গত পর্বে 29টি হরফ কি কি তার নামসহ এবং তা কীভাবে উচ্চারণ করতে হয় মোটামুটি সে বিষয়েও আলোচনা করেছি। তবে মাখরাজগতভাবে উচ্চারণগুলো কেমন হবে তা আমরা আরও গভীরভাবে যাতে বুঝতে পারি, সেই বিষয়ে আমরা আরেকটি পর্বে আলোচনা করব মাখরাজ সংক্রান্ত। আজকে আমাদের মূল আলোচনার বিষয় যে আমরা আরবি যে হরফগুলো 29টি হরফ, সে হরফগুলো আমরা চিনতে পারছি কি না। যারা চিনতে পারছি আলহামদুলিল্লাহ, আর মুবারকবাদ। এবং যারা চিনতে পারছি না তাদের জন্য মুবারকবাদ, যে তারা খুব সহজেই অল্প সময়ের ভিতরেই চিনে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তবে মনোযোগ যদি নিবন্ধ করা যায় যা আমরা শিখতে চাচ্ছি তার প্রতি, তাহলে তা সহজেই আমাদের আয়ত্তে আসা সম্ভব। তো আমরা শুরু করছি। আমরা যে প্রথম হরফটি এখানে দেখতে পাচ্ছি ডান দিকে, এটি কি হরফ? যারা চিনে ফেলেছেন তারা জানেন যে এটি হলো লাম। কিভাবে চিনতে পারলাম? যে বড়শির মতো দেখা যায়, আমরা বলেছিলাম মাছ মারা বড়শির মতো দেখা যায়, এটি হলো লাম। এরপরে এই হরফটি কি? এটি হলো হা। হা, বড় হা বলা হয় এটাকে, হাই হুত্তি। তো এই যে আমরা বলেছিলাম যে আম পাড়া কোটার মতো দেখা যায় এই মাথাটা, এটা দেখেই বুঝতে হবে যে এটি হলো হা। এরপরে এই হরফটি কি? এটি হলো দাল। কিভাবে চিনতে পারলাম আমরা বলেছিলাম চেনার সুবিধার্থে যে বাহুর মতো দেখা যায়, তার নাম দাল, তার নাম দাল। তো এই দালের উপরে যদি ফোঁটা থাকতো তাহলে হয়ে যেত কি? জাল। তো এখানে এই যে হরফটি, এই হরফে এটি কিন্তু বাহুর মতো না। এই দাল আর র অনেকটা সাদৃশ্যপূর্ণ আকৃতিগতভাবে, কিন্তু পুরোপুরি একই রূপের নয়।
বরং এটি হলো দেখতে বাহুর মতো, কিন্তু এটি হলো দেখতে কাস্তের মতো বা কাঁচির মতো। ফসল কাটার যে কাঁচি বা কাস্তে, তার মতো। আমরা বলেছিলাম যে কাঁচির মতো দেখা যায় বা কাস্তের মতো দেখা যায়, র তার নাম। তাহলে আমরা চিনতে পারলাম যে এটি হলো র। এরপরে এই হরফটি কি আমরা বলতে পারবো? যারা আগে থেকেই জানি, যারা নতুন করে আমরা শিখছি, তারা খেয়াল করব যে 3টি আল বিশিষ্ট বা মাথা বিশিষ্ট এবং তারপরে আরেকটি বক্ররেখা। মূলত এই 3টি আল দেখলেই আমাদেরকে বুঝে ফেলতে হবে যে এই হরফটির নাম হলো সিন। কারণ শব্দের মাঝখানে এই হরফটি থাকলে শুধুমাত্র এই 3টি মাথাই থাকবে, এই অংশটুকু থাকবে না। স্বাভাবিকভাবেই আমরা এই 3টি আল বা মাথা দেখেই বুঝতে পারবো যে এটি হলো সিন। আর এটি সিনের মতো দেখতে, কিন্তু এখানে 3টি আল বা মাথা নেই, বরং এই মাথাটি পেঁচানো। এই হরফটির নাম হলো সদ, যা আমরা সাদৃশ্যপূর্ণ একটি কলসে দড়ি বাঁধা অবস্থায় তার বাঁধনটা এই সদের মাথার মতো থাকে। তো এই মাথাটিকু দেখলেই আমাদেরকে ধরে ফেলতে হবে যে এটি হলো সদ, যদি এই অংশটি নাও থাকে। যাই হোক, পরের যে হরফটি তা হলো ত। আমরা কীভাবে চিনব? আমরা যে বিষয়ের সাথে এই তয়ের সাদৃশ্যপূর্ণ, আমরা সে কথাটি এখানে উল্লেখ করতে চাই, যে তা হলো তাল পাখার মতো। তাল পাখার মতো হলো ত। এরপরে যে হরফটি রয়েছে তা হলো এই যে 2। আমরা এই হরফটি আমরা বলেছিলাম যে উল্টা 2, উল্টা 2 হলে সেটা হবে হামজা। আর এই হামজার মতোই দেখতে, কিন্তু এটা সোজা হামজার মতো সোজা না এসে এদিকে ডান দিকে বক্রভাবে একটি রেখা হওয়ার কারণে এটি হবে আইন। অথবা এর মাথা চ্যাপ্টা যদি শব্দের মাঝখানে থাকে, সেক্ষেত্রে সেটি হবে আইন। আমরা সেটি পরবর্তীতে আরও আলোচনা করব। এরপর এই হরফটি, এটি হলো মিম। মিম এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। তো আমরা বলেছিলাম যে লাঠির মতো দেখা যায়, অর্থাৎ এই যে এটি লাঠির মতো দেখা যায়, মাথা মোড়ানো, অর্থাৎ এই মাথাতে হাত দিয়ে কোনো বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি পথ চলে লাঠিতে ভর দিয়ে। তাই এ ধরনের এই মোড়ানো মাথা বিশিষ্ট লাঠি, এটাকে আমরা মিমের সাথে সাদৃশ্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছি। এরপর আমরা জানি যে এই হরফটি হলো আলিফ, এবং তা হলো কলমের মতো। আমরা যদি এই কলমটির দিকে তাকাই, তাহলে বলতে পারি যে কলমের মতো দেখা যায়। আলিফ তার নাম, আলিফ তার নাম। এরপর আমরা যে হরফটি দেখতে পাচ্ছি তা হলো কাফ। কীভাবে চিনলাম আমরা? নৌকার মতো ডান দিকের মাথা বাড়ানো, উপরে এসের মতো একটি বক্ররেখা,
অথবা অনেক সময় এই নৌকার মতো বা ডান দিকে এই বিষয়টি থাকবে না, শুধুমাত্র এই বক্র রেখাটি দেখেই বুঝে ফেলতে হবে যে এটি হলো কাফ। এরপর এই হরফটি হলো ওয়াও। এটাও কাস্তে বা কাচির মতো দেখা যায়, কিন্তু এর মাথা মোড়ানো। এই হরফটি হলো ওয়াও। এই হরফটি হা, ঠিক গোল হা বলা হয়। এটি 4 ভাবে লেখা যায়, আমরা গত ক্লাসে তা উল্লেখ করেছি। যে এই হা 4 ভাবে লেখা যায়। তো সেটি আমরা কীভাবে লেখা যায় এবং কোন জায়গায় কীরকম তার শব্দের শুরুতে বা মাঝখানে বা শেষে কেমন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটি হলো ডাবের মতো দেখা যায়, হা তার নাম। আর হামজা হলো উল্টা 2, এটা আমরা আগেও বললাম আজকের কিছু সময় আগেই। এটা কি হরফ? আমরা অনেকেই চিনে ফেলেছি যে এটি হলো বা। কিভাবে চিনলাম আমরা? যে নৌকার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, তার নাম বা। এরপর এই হরফটি হলো আম পাড়া কোটার মতোই দেখা যায়, কিন্তু নিচে এক ফোঁটা, তার নাম জিম। অর্থাৎ হায়ের নিচে এক ফোঁটা, তার নাম জিম। আর এটি হলো হায়ের উপরে এক ফোঁটা, তার নাম খ। আমরা এটা বলেছিলাম যে বাহুর মতো দেখা যায়, তার নাম দাল, কিন্তু দালের উপরে এক ফোঁটা, তার নাম জাল। এরপর আমরা যদি পরের হরফটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি কাস্তের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এটি হলো র, কিন্তু র নয় এ কারণেই যে এরপর একটি নোক্তা রয়েছে। রয়ের পর এক ফোঁটা, তার নাম ঝা। এরপর এই হরফটি আমরা কিছু সময় পূর্বে দেখেছি সদ। এই যে কলসের মাথায় দড়ি বাঁধা, এটি দেখে আমরা বুঝেছিলাম যে এটি সদ, আর সদের উপরে একটি ফোঁটা থাকলে তা হলো দদ। এরপর এটি হলো এই তয়ের উপরে একটি ফোঁটা, তার নাম জ। তাল পাখার মতো দেখতে, এই যে পাখার হ্যান্ডেল এটি, আর এটি হলো পাখার মূল অংশ। এটা দেখে আমরা বলেছিলাম যে এটি হলো ত, আর তয়ের উপর এক ফোঁটা, তার নাম জ। এছাড়া আমরা একটু পূর্বেই আইন দেখেছি যে হামজার মতো দেখা যায়, কিন্তু তার এভাবে ডান দিকে সে বক্রভাবে একটি রেখা তার সাথে যুক্ত রয়েছে, তাই এটি হলো আইন। আর আইনের উপর এক ফোঁটা, তার নাম গইন। এছাড়া নৌকার মতো দেখা যায়, ডানের মাথা মোড়ানো, উপরে এক ফোঁটা, তার নাম ফা। যদি শুধু এই মাথা মোড়ানো থাকে, এই অংশটুকু যদি না থাকে, কোনো সময় শুধু এই মাথা মোড়ানো অংশ, তার উপরে একটি ফোঁটা দেখলেই আমরা বলতে পারবো যে এটি হলো ফা। চাঁদের মতো দেখা যায়, উপরে এক ফোঁটা, তার নাম নুন। এই হরফটি অনেকেই বলতে পারবে ইনশাআল্লাহ, তা হলো তা। কিভাবে? নৌকার উপর 2 ফোঁটা, তার নাম তা। এই যে এই হরফটি, এটি নৌকার মতো দেখা যায়, কিন্তু মাথা মোড়ানোর উপর 2 ফোঁটা যদি
এই অংশটুকু নাও থাকে, শুধু মাথা মোড়ানো অংশের উপরে 2 ফোঁটা দেখতে পেলেই আমাদেরকে ধরে নিতে হবে যে এটি হলো কফ, যেটাকে আমরা বড় কফ বলি। এই হরফটি হলো বাংলা 6-এর মতো দেখতে, তাই এই হরফটির নাম হলো ইয়া। বাংলা 6-এর মতো দেখা যায়, তার নাম ইয়া। অথবা একটি আলের নিচে বা নৌকার নিচে 2 ফোঁটা দেখলেও আমরা বলতে পারবো যে তা হলো ইয়া। ইয়া হলো এমন একটি হরফ যার নিচে 2 ফোঁটা আছে, আর কোনো হরফেরই নিচে 2 ফোঁটা নেই। 1 ফোঁটা আছে যে হরফের নিচে, তা হলো বা। 2 ফোঁটা যে হরফের নিচে আছে তা হলো ইয়া। এটি আমরা অনেকেই বলতে পারবো যে নৌকার উপর 3 ফোঁটা, তার নাম সা। এবং সর্বশেষ যে হরফটি আমরা আজকে দেখতে পাচ্ছি, 3টি আলের উপরে 3টি ফোঁটা থাকলে তার নাম শিন। এখানে আমরা দেখেছিলাম যে 3টি আলের বিশিষ্ট এই হরফটি হলো সিন, আর 3 আল বিশিষ্ট বা মাথা বিশিষ্ট কিন্তু তার উপরে আবার 3টি ফোঁটা রয়েছে, এই হরফটির নাম হলো শিন। তাহলে আমরা আজকে এই হরফগুলোকে আমরা একটা পরীক্ষা আমরা নিলাম যে আমরা চিনতে পারছি কি না হরফগুলো। তাহলে আমরা আরেকবার এই হরফগুলো বলার চেষ্টা করি। আমাদের এই হরফটি হলো লাম। এটি হা, দাল, র, সিন, সদ, ত, আইন, মিম, আলিফ, কাফ, ওয়াও, হা, হামজা, বা, জিম, খ, দাল, ঝা, ضاد, ظا, غين, ফা, নুন, তা, কফ, ইয়া, ফা, শিন, এটিও ইয়া। তাহলে আমরা আজকে 29টি হরফ আমরা চিনি কি না তার পরীক্ষা আমরা দেওয়ার চেষ্টা করলাম আজকে। তো আমরা আগামী পর্বে এই হরফগুলো কোনো শব্দের শুরুতে থাকলে কেমন হয়, মাঝখানে থাকলে কেমন হয় এবং শেষে থাকলে কেমন হয় তা আমরা উল্লেখ করব এবং বোঝার চেষ্টা করব আমরা। যেমন আমরা যদি 2-1টি হরফের দিকে আজকে খেয়াল করি, যেমন বা শুরুতে থাকলে এভাবে হবে, যদি শব্দের মাঝখানে হয় তাহলে বা একটি আলের নিচে, এখানে ছিল উপরের দিকে আল, তার নিচে 1 ফোঁটা, আর এখানে হলো আলটি হলো উপরের দিকে, তার নিচে 1 ফোঁটা, সেটিও বা। আবার যদি শেষে থাকে তাহলে সেক্ষেত্রে নৌকার মতো দেখা যায়, নিচে 1 ফোঁটা, তার নাম বা। আমরা বলেছি এটা দেখেই আমরা বুঝতে পারবো বা। তাহলে নিচে 1 ফোঁটা থাকলেই আসলে তা হবে বা। আলের নিচে, খাড়া আলের নিচে বা নৌকার নিচে। এভাবে তা, সা, একইভাবে নুন,
ইয়া, জিম, এদিকে সদ, শুরুতে শব্দের শুরুতে থাকলে এরূপ, মাঝখানে থাকলে এরূপ এবং শেষে থাকলে পূর্ণ সদ থাকবে এই আকৃতিতে। এভাবে আমরা আগামী পর্বে এই 29টি হরফের ক্ষেত্রেই যখন হরফগুলো শব্দের শুরুতে থাকে তখন তার আকৃতি বা রূপ কেমন হয়, মাঝখানে থাকলে কেমন হয় এবং শেষে থাকলে কেমন হয়, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা আমরা আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই মনোযোগের সাথে আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সেই সাথে যদি আপনারা মনে করেন যে এই ভিডিওর দ্বারা আপনারা সামান্যতম উপকৃত হচ্ছেন বা হয়েছেন, তাহলে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যান্য ভাই বোনেরাও এই আমাদের সহজে কোরআন শিক্ষার ক্ষেত্রে যে আমাদের প্রোগ্রাম কোরআন শেখার হাতেখড়ি, এই প্রোগ্রামটিতে যুক্ত হতে পারে, দেখতে পারে এবং শিখতে পারে। এবং যদি আমরা তা শিখতে পারি বা শেখাতে পারি তাহলে আমাদের জন্য সওয়াব রয়েছে এবং অন্য ভাই বোনদেরকেও যদি আমরা শেখানোর নিয়তে এগুলোর চর্চা করি বা এই ভিডিওগুলো শেয়ার করি, আশা করি আল্লাহ তাআলার পক্ষ থেকে এর জন্য উত্তম প্রতিদান আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দিন শিক্ষার জন্য প্রাথমিকভাবে কোরআন শিক্ষার যে হাতেখড়ি, এটি এই প্রোগ্রামটি কবুল করুন। আমাদেরকে কোরআন সঠিক শুদ্ধভাবে তিলাওয়াত, এর অর্থ বোঝা এবং তদনুযায়ী গবেষণা এবং নিজের জীবন পরিচালনা করার সুযোগ করে দিন। আমাদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।